ওকে, আসসালামু আলাইকুম। ফাইনাল প্রপের যে এক্সরেটা আছে, এক্সরেতে আলটিমেটলি যে কয়টা বিষয় লাগে সে কয়টা বিষয় নিয়ে জাস্ট একটু জানাই রাখবো, প্লাস যতটুকু জানি বা যদি কোনো কারেকশন থাকে অবশ্যই জানা রাখবে বা জানা রাখবা। দেখো, একদম শুরুতে আমরা তো আসলে এক্সরে নিয়ে অনেকে কিছু জানি না বা বুঝতে পারি না, বা আমি ফার্স্টে কিছুই জানতাম না আর কি। তা একটা এক্সরে নিয়ে আসলে ধরতে হয় কিভাবে বা কী বিষয় একদম বেসিক জেনে রাখা উচিত, সেই বিষয়গুলো জাস্ট বলবো। তারপর আমরা আসলে কেমনে চিনা লাগে তারপর আমরা এক কথায় বলে দেবো, ঠিক আছে? দেখো, একদম শুরুতে আছে যে কী চেনা ফরজ একটা টার্ম আছে, তাই না? এই যে কী চেনা ফরজ, একটু কালারটা চেঞ্জ করে, এই যে কী চেনা জিনিস ফরজ, এই যে ফার্স্টে রোটেশন আমরা এখানে, তারপরে রিপ কাউন্টিং, দুটো অ্যাঙ্গেল, ডায়াফ্রাম, একটা নর্মাল এক্সরে কী থাকে। আচ্ছা, ফার্স্টে আমরা যখন একটা এক্সরে হাতে নিব, সাথে সাথে আমরা একটা জিনিস দেখে বলবো, সেটা হচ্ছে রোটেশন অ্যান্ড ট্রাকিয়ার পজিশনটা। দেখো, রোটেশন জিনিসটা আসলে কি? রোটেশনটা হচ্ছে এই যে ধরো দুইটা ক্লাভিকল, এই একটা ক্লাভিকল, এই একটা ক্লাভিকল, ক্লাভিকলের মাঝখানে আমরা যে সাদা সাদা যে বিষয়গুলো দেখতে পাই, এটাকে আমরা জানি যে আমরা এটাকে কী বলি, স্ক্যাফয়েড প্রসেস বলি, তাই না? যে এটাকে আমরা কী বলি, স্পাইনাল প্রসেস থেকে। আচ্ছা, ঠিক আছে, স্পাইনাল যে প্রসেস বা তোমার হচ্ছে যে স্ক্যাপয়েড যে প্রসেসটা ছিল আর কি, সেটা আর কি, ঠিক আছে? আমি যদি একটা এক্সরে দেখাই, এই যে দেখো কিছুটা বোঝা যাচ্ছে যে এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এইটা আসলে কি, যদি তোমার একদম দুইটা ক্লাভিকল থেকে যদি আলটিমেটলি এইটুকু দূরত্ব সমান থাকে, মানে একদম মাঝামাঝি দূরত্ব থাকে, রোটেশন ঠিক আছে। অনেক সময় দেখবা কি যে এই রোটেশনটা ঠিক নাই, কারণ অনেক সময় হয় কি যে পেশেন্টটা বাঁকা হয়ে দাঁড়ায় বা আলটিমেটলি ঠিক হয়ে দাঁড়ায় না, তাই না? এই কেন বাঁকা সোজা হয়ে দাঁড়ায়, কেন কোমরে হাত দিয়ে দাঁড়ায়, কেন তোমার নিঃশ্বাস নিয়ে এক্সরে করতে বলি, এই সবগুলোর কিন্তু কারণ আছে। তো দেখো, আমরা ফার্স্টে যে আমরা একদম ফার্স্টে তাহলে এটা বুঝলাম রোটেশনটা কি। তো রোটেশনটা হচ্ছে মানুষ সেভাবে দাঁড়ালে কিংবা দাঁড়ালে কি না, সেটা রোটেশন মেজার করা হয়। ধরো এই যে স্পাইনাল প্রসেস যেটা, এর সাথে তোমার হচ্ছে যে সাথে আলটিমেটলি স্পাইনাল প্রসেসের সাথে আলটিমেটলি তুলনা করি, ঠিক আছে? এখন ধরো স্পাইনাল প্রসেস বা যদি স্ক্যাফয়েড প্রসেস যেটা ছিল, সেটা যদি বোথ সার্ভাইকাল বা ক্লাভিকল থেকে সমান দূরত্ব থেকে, তাহলে রোটেশন ঠিক আছে, যেটা বলছিলাম। হ্যাঁ, এখন খেয়াল করো যে আমি যদি একটা উদাহরণ দিই, দেখো এইখানে আলটিমেটলি তোমার যদি ক্লাভিকল ধরি, এই একটা ক্লাভিকল আছে দেখো, এই যে, আর এই পাশে একটা ক্লাভিকল আছে। এখন খেয়াল করো, এই যে ট্রাকিয়াটা দেখো, এই যে একটু বেঁকে গেছে, কিন্তু তার মানে এই দিকে কিন্তু বাঁকা আছে, তাহলে ট্রাকিয়াটা বাঁকা বোঝা যাচ্ছে, তাই না? এখানে আরও সুন্দর একটা জিনিস বোঝা যাচ্ছে, এই যে ট্রাকিয়াটা কিন্তু বাইকে গেছে। এখন বিভিন্ন ডিজিজের ট্রাকিয়াটা উল্টা দিকেও বাঁকতে পারে, সেম সাইডেও বাঁকতে পারে। তো ফার্স্টে এই রোটেশনটা দেখে নেবো যে এটা কি আদৌ ডিজিজ, কারণ তোমার রোটেশন ঠিক থাকলে পরবর্তীতে আমরা ট্রাকিয়া দেখব, কারণ রোটেশন দেখা যাচ্ছে পেশেন্ট উল্টা দাঁড়াইছে বা তোমার আছে ঠিক মতো দাঁড়ায় নাই, তাহলে তো রোটেশন এমনিই উল্টা হবে, তাই না? বা ট্রাকিয়াটা মনে হবে কি, ধরো পেশেন্ট ওই যে একটু ডান দিকে বাঁকা হয়ে দাঁড়াইছে, তো মনে কি ট্রাকিয়াটা তো ডান দিকে এমনিই বেঁকে যাবে। কিন্তু যদি সোজা অবস্থায় দাঁড়ানোর পরে ট্রাকিয়া দেখি যে একটু বেঁকে গেছে, তাহলে ওইটা ডিজিজ কন্ডিশন। এই জন্য আমরা শুরুতেই রোটেশনটা দেখে নেব, রোটেশনটা ঠিক আছে কি না। ওকে, তাই রোটেশনটা হচ্ছে তোমার ওই যে যে প্রসেসটা দেখা যাচ্ছে, প্রসেসটা দুইটা ক্লাভিকলের ঠিক মাঝ বরাবর থাকে, ঠিক আছে? অ্যান্ড এটা দেখার পর আমরা তোমার কাছে ট্রাকিয়া দেখবো, যে ট্রাকিয়াটাকে ডানে সরছে নাকি বামে সরছে নাকি সেন্ট্রালি আছে। ওকে ওকে, নেক্সট। এরপর দেখো, আমরা সুন্দর করে রিপস কাউন্টিং, আমি জাস্ট বলে দিই রিপস কাউন্টিংটা। আমরা দেখো অ্যাজ ইউজুয়াল যে রিপস কাউন্টিং, একটু যদি বলি আমরা যে ভুলটা করি আসলে, সেটা হচ্ছে যে রিপস কাউন্টিং বলে মনে করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম গুণ নয়, এটা কিন্তু উল্টা। কারণ আমরা কিন্তু এই এক্সরেটা যেহেতু চেস্ট এক্সরেটা পিছন থেকে আসছে, অর্থাৎ আমরা পিছন থেকে দেখতে পারতেছি, কিন্তু আমার তো গুনতে হবে সামনের থেকে এক্সরে, তাই না? সো এই জন্য তোমার রিপস কাউন্টিং করার জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা দেখো এই ল্যাটারাল পাশটায় গুনবো, এই ল্যাটারাল পাশটাকে। তাহলে আমি জানি যে এইটা হচ্ছে এই তোমার হচ্ছে যে ক্লাভিকল, বা এখন ক্লাভিকল কি আলটিমেটলি বলো তো, ক্লাভিকল হচ্ছে তোমার ক্লাভিকলের উপর আমরা জানি সবাই এক নাম্বার কিন্তু থাকে, রিপস থাকে। তাহলে দেখো এই যে তোমার ক্লাভিকলের উপরে এই যে একটা রিপস আছে, এটাকে আমরা বলতেছি এক নাম্বার রিপস, বা এই যে এক নাম্বার রিপস, তাই না? এটা এক, তারপর দেখো যে 2 3 এই যে 4 5 6 7, তাই না? তাহলে এই শুধু দেখায় যে 1 2 3 4 5 6 7। আলটিমেটলি দেখো, আমরা মেন কথা হচ্ছে এই পাশ থেকে ল্যাটারাল দিক থেকে গুনবো, নট এই মাঝখান থেকে।
তাহলে সুন্দর করে গুনতে হবে, কারণ কি এই রিপস কিন্তু মাঝে মাঝে গুনতে দিতে পারে স্যার। এখন এই রিপস গুনে তোমার কাজটা কি? আমরা এর পরবর্তী কাজটা হচ্ছে আমরা জোন ঠিক করব, কারণ ডিজিজ আমাদের লাংসের কোন লোভে হয়েছে সেটা আমরা এক্সরে দেখে বুঝতে পারি না। এটা আমরা দেখতে পারি যে কোন জোনে হয়েছে, সেটা আমরা জোনটা ভাগ করার জন্য আমরা এটা ভাগ করব। তো আমরা মনে রাখবো এই তোমার 1 আর 2 নম্বর রিপসটা হচ্ছে আপার, তোমার আছে আপার জোন। তারপরে এই যে 3 আর 4, এই 4 পর্যন্ত হচ্ছে তোমার মিডিল জোন, আর এই 4-এর নিচে মোটামুটি 6 পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছে লোয়ার জোন। এখন আমরা যখন ওটা নর্মাল এক্সরে করি তখন আমাদের আলটিমেটলি এই লেফট পাশের যে তোমার লেফট পাশের যে ডায়াফ্রামটা, এটা এই 6 নাম্বার পজিশন পর্যন্ত আমরা দেখা যায়, বা আলটিমেটলি 6 নাম্বার পজিশনে আলটিমেটলি তোমার এই যে ডায়াফ্রামটা থাকে। যদি ডায়াফ্রামটা দেখি 6-এর নিচে চলে গেছে 8 পর্যন্ত, তাহলে কিন্তু এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। কারণ বিভিন্ন সময় লাংসটা ওই যে তোমার হচ্ছে কি বড় হয়ে যায়, তাই না? বা লাংস বড় হওয়া মানে কি, তোমার ধর ইনস্পিরেশনের সময় মানে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেমন সিওপিডি, ওই যে লো ফ্লার ডায়াফ্রাম, মানে ডায়াফ্রামটা এমনি নিচের দিকে নেমে যায়, কারণ ওই যে অনেক বেশি বাতাসটাকে সিওপিডিতে বের হইতে পারে না, যার কারণে ওই চাপ দিয়ে রাখে বাতাসটা, যার কারণে লাংসটা কিছুটা নিচে নেমে যায়। সো আমরা নর্মালি মনে রাখবো 6 পর্যন্ত আমরা গুনতে পারি। তাহলে 1 থেকে 2 হচ্ছে আপার, 2 থেকে 4 মিডিল, আর 4 থেকে 4 হচ্ছে লোয়ার জোন। তো আমি যদি একটা পিকচার দেখাই তাহলে এইটা বুঝতে পারবো। দেখো এখানে একটা সুন্দর পিকচার আসছে, যে আমি যদি এখানে সুন্দর গণনা করি তাহলে রিবস কাউন্টিংয়ের মেন কথা মনে রাখবো ক্লাভিকল। ক্লাভিকল সবাই চিনি, ক্লাভিকলের উপরে 1 নাম্বার রিবস থাকে। তাহলে এই যে ক্লাভিকল, তাহলে এই যে 1 নাম্বার রিবস, 2, 3, 4, 5, সরি এই যে 1, তারপরে তোমার আছে যে 2, আমি যদি কাউন্টিং করি 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? তো দেখো আলটিমেটলি সরি কই গেল, হ্যাঁ এইটা আলটিমেটলি যে তোমার হচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6, যদি এখানে 7 দেখা যাচ্ছে, বাট নর্মালি 6 পর্যন্ত আমরা মনে রাখবো। দেখো এই যে 6 পর্যন্তই কিন্তু তোমার আছে, তোমার এই যে ট্রাকে ডায়াফ্রাম দেখা যাচ্ছে। তাহলে এই যে তোমার এই যে 2 পর্যন্ত এটা হচ্ছে তোমার আপার, এই যে 2 থেকে 4 এটা তোমার হচ্ছে মিডিল, আর 4-এর নিচে 6 পর্যন্ত হচ্ছে কি লোয়ার জোন। এখানে একটা পিকচার দেখানো হচ্ছে এই যে সুন্দর করে। তাহলে আমি যদি একটু খেয়াল করি, দেখো এই যে 1 আর 2 নাম্বারটা, এই 1 আর 2 হচ্ছে আপার, ঠিক আছে? তারপরে তোমার 1 আর 2 যে 3, 4, এই 3, 4টা হচ্ছে তোমার মিডিল জোন, আর এই যে 5, 6, 7 আলটিমেটলি এটা 6 বোঝাচ্ছে মনে করো, এটা হচ্ছে তোমার হচ্ছে কি লোয়ার জোন। তাই ফার্স্টের জোনটা একটু জাস্ট আমরা ভাগ করে নেব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 3টা জিনিস জাস্ট শিখলাম, যে রোটেশন কেমনে চিনবো, তোমার হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার যে স্ক্যাপয়েড প্রসেস সেটা তোমার হচ্ছে একদম মাঝখানে থাকবে 2টা ক্লাভিকলের। এরপর আমরা হচ্ছে ট্রাকে ডেভিয়েশনের সেখানে দেখব। 2 নাম্বারটা হচ্ছে আমরা সুন্দর করে রিপস গণনা করে আমরা জোনটা ঠিক করে ফেলবো। ওকে, এরপরে একটা নর্মাল তোমার হচ্ছে এক্সরেতে আরও 2-1টা জিনিস দেখতে হয়, ঠিক আছে? আমি যদি একটু দেখাই, দেখো নর্মাল এক্সরেতে বললাম যে এই ডায়াফ্রামটা একটু আমাদের দেখতে হয়। এই ডায়াফ্রামটা রাইট পাশটা কিন্তু একটু উপরে থাকে, কারণ কি আমাদের ডান পাশে লিভার আছে, এই লিভার থাকার কারণে ডান পাশেরটা একটু উপরে থাকে, তার মানে এটা কিন্তু নর্মাল। কিন্তু তুমি ধরো দেখলে এই যে বাম পাশের থেকে ডান পাশটা একটু নিচেই চলে আসছে, মানে ধরো এখানে এটা আছে, এই যে এইখানে চলে আসছে, তার মানে কি অবশ্যই বুঝতে হবে ডান পাশে কোনো সমস্যা আছে, ঠিক আছে? আমি একটা জিনিস বলছিলাম যে আমরা যখন ইন্সপিরেশনের সময় আমরা তো এক্সরে করি, ওই ইন্সপিরেশনের সময় নর্মালি আমরা ডায়াফ্রামটা কোন লেভেলে পাই, 6 রিপ বরাবর পাই। কিন্তু ধর আমি এইটা আরও নিচেই পাইলাম, এখানে না পেয়ে আমি হচ্ছে মনে করো কারসারটা কই, ওকে, তা আমি মনে করো যে তোমার এইখানে পাইলাম, মনে করো যে আলটিমেটলি আমরা 8 নাম্বার রিপস পর্যন্ত পাইলাম, 8 নাম্বার আমরা গুনতে পারতেছি, তাহলে আমরা বুঝবো এই ডায়াফ্রামটা একটু নিচে হয়ে গেছে, তাহলে এই লাংটা বড় হয়ে যায়, বা এই ডায়াফ্রামটা লো ফ্লাট কখন হয়, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বা সিওপিডির ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখবো। তাহলে মেন কথা ডায়াফ্রাম দেখবো, রাইট পাশ উপরে থাকবে, লেফট পাশ নিচেই থাকবে। ওকে, এবার খেয়াল করো, এইবার একটু খেয়াল করো একটা ইসিতে আমরা জানি যে আলটিমেটলি যে তোমার ওই যে আমাদের বাম পাশে আমাদের কি থাকে, স্টোমাক থাকে না? এই স্টোমাকের ওইখানে একটা ফান্ডিক গ্যাস আমরা দেখতে পাই। ফান্ডিক গ্যাস যেহেতু বাম পাশে থাকে, তাহলে ডায়াফ্রামের ঠিক নিচেই দেখো এইটা ডায়াফ্রাম, ঠিক আছে? একটু খেয়াল করো, এই যে এইটা হচ্ছে ডায়াফ্রাম, কিন্তু দেখো এই যে একটু কালো কালো, এই কালো মার্জিন, এই কালোগুলো হচ্ছে আমার আছে ফান্ডিক গ্যাস। তাহলে ফান্ডিক গ্যাস আমরা অবশ্যই বাম পাশে পাবো। এখন কোনো কারণে ধরো আমি রাইট পাশে একটা এরকম কালো ছোপ পাইলাম ডায়াফ্রামের নিচে,
মানে আমরা এই তোমার হচ্ছে কি রেডিও লুসেন্ট শ্যাডো পাইলাম, তার মানে বুঝতে হবে কি এখানে অবশ্যই বাতাস আছে, যেটা কিনা প্যাথোলজিক্যাল, যেটাকে আমরা নিউমোপেরিটোনিয়াম বা পারফোরেশনের সাইন বুঝি, তাই না? পারফোরেশন হলে আমরা জানি তো ডায়াফ্রামের নিচে একটা যে ক্রিসেন্টিক একটা শ্যাডো পাওয়া যায়, এটা যাক ওইটা আমি যাচ্ছি না, জাস্ট মনে রাখো। তাহলে একদম শুরুতে যেটা বলছিলাম যে একটা ইসিজি বলতেছি এক্স রে দেখে আমাদের রোটেশনটা দেখতে হয়, রিপস কাউন্টিং করব। ওকে, আরেকটা জিনিস আমরা সাথে সাথে দুটো অ্যাঙ্গেল দেখে ফেলবো। দেখো এই যে দুইটা অ্যাঙ্গেল আমরা তো জানি দুইটা অ্যাঙ্গেল থাকে, একটা হচ্ছে তোমার কস্ট্রোফেনিক অ্যাঙ্গেল, একটা হচ্ছে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। তাহলে আমি একটু কালার চেঞ্জ করি। তো এই যে তাহলে এই যে তোমার এই যে আসছে রিপস, তাহলে রিপস এই যে আমি যে রিপসের মার্জিন আর এই যে তোমার ডায়াফ্রাম, তাহলে এই যে মাঝখানে যে কোণটা তৈরি করছে এটাকে আমরা বলি কস্টোফ্রেনিক, মানে রিপস আর তোমার আসছে ফ্রেনিক মানে ডায়াফ্রাম, মাঝখানে যে কোণ। এরপরে খেয়াল করো তোমার হচ্ছে যে যদি আমি হার্ট আর শ্যাডোটা এখানে ভালো বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে আবার ভালো শ্যাডোটা। এই যে দেখো এইখানে তোমার আসছে হার্টের শ্যাডোটা আসছে এই যে, আর এইখানে শেষ হয়েছে। তাহলে এই যে এটা কার্ডিও আর এটাকে বলি ফ্রেনিক, তাহলে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলগুলো কেন দেখবো আমরা যখন তোমার আছে প্লুরাল ইফিউশন পাই, নর্মাল প্লুরাল ইফিউশন, তখন কিন্তু ওই অ্যাঙ্গেলগুলো আমরা পাবো না, বাদ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে। তা আমি এই যে একটা জিনিস লিখে রাখছি যে নর্মালি তোমার আছে যে 300 ml এর বেশি যদি আলটিমেটলি পানি থাকে তাহলে এই অ্যাঙ্গেলগুলো অবিলটারেটেড হয়ে যায়। এই জন্য স্যাররা একটা কোশ্চেন করে যে ইসিজি এই এক্স রে দেখে বলো তো কতটুক পানি গেছে, আলটিমেটলি কতটুক পানি তোমার লাংসে আছে, তখন তুমি মিনিমাম বলবা যে 300 ml এর বেশি আছে, কারণ 300 ml এর কম হলে আমরা অবশ্যই অ্যাঙ্গেলটা যাবে না, মানে অবিলিটেটেড হবে না, মানে নষ্ট হবে না, সহজ কথা। এটা একটু মাথায় রাখবো। আরেকটা জিনিস জাস্ট মনে রাখতে হবে তোমার হচ্ছে যে যখন ওই যে তোমার হচ্ছে নিউমোথোরাক্স ডেভেলপমেন্ট করে তখন একটা বিষয় হয়, ঠিক আছে? নিউমোথোরাক্স ডেভেলপমেন্ট করে, আচ্ছা ওইটা আমি নিউমোথোরাক্সের সময় বলবো যে কোনো একটা সমস্যা হয়, মাথায় রাখবো। তাহলে এইগুলো তাহলে একটা আমরা এক্স রে দেখার সাথে সাথে কী কী দেখবো, রোটেশন দেখে নিলাম, ট্রাকিয়া দেখে নিলাম, রিপস কাউন্টিং করব, রিপস কাউন্টিং করে আমরা আছে কী করবো, মার্জিনগুলো আমরা আছে জোন ঠিক করব, ঠিক আছে? কারণ আমরা জোন অনুযায়ী বলবো যে আপার জোন বা মিডিল জোনে তোমার আছে কনসলিডেশন বা নিউমোনিয়া। তারপরে আমরা দুটো অ্যাঙ্গেল দেখলাম, কারণ অ্যাঙ্গেল দেখে আমরা বেশ কিছু বিষয় চিন্তা করি। ডায়াফ্রাম দেখি, ওকে, আমরা নর্মাল এক্স রেতে বললাম যে তোমার আছে নর্মালি যে এক্স রেতে রোটেশনটা কীভাবে হয়, মাঝখানে থাকে। তারপর আছে যে ডায়াফ্রামটা আছে ইন্সপিরেশনের সময় করি 6 রিপ বরাবর পাই। তারপর আছে রাইটটা ডায়াফ্রামটা একটু উপরে থাকে এবং এই যে লেফট ডায়াফ্রামের নিচে ফান্ডিক গ্যাস পাই, এটা তো আমরা বলছি, তাই না? এখন ওই যে একটা কোশ্চেন থাকতে পারে তো, তাই না, যে কেন আসলে ইন্সপিরেশনের সময় আমরা এক্স রে করি, মানে আমরা বলি কিন্তু যে লম্বা একটা শ্বাস নাও, লম্বা একটা শ্বাস নিয়ে ধরে রাখেন, আমি এই টাইমে আপনার এক্স রেটা করবো। তো কেন আসলে বলি, কারণ হচ্ছে আমরা যখন কোনো প্যাথোলজি দেখি তখন প্যাথোলজিগুলো সাদা হয়। এখন মনে করো যদি ব্যাকগ্রাউন্ডটা কালো হয় তাহলে সাদা জিনিসটা ভালো বোঝা যাবে। এই জন্য আমরা যদি ভিতরে একটু বাতাস জমা রাখতে পারি, বাতাসের কারণে তোমার হচ্ছে কালো দেখা যাবে, মানে লুসেন্ট শ্যাডো পাচ্ছি, এবং প্যাথোলজিগুলো অর্থাৎ সাদা সাইনগুলো আমরা সহজে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখতে পাই। এই জন্য আসলে তোমার এই যে ইন্সপিরেশনের সময় এক্স রে নিই, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড যাতে বেশি কালো দেখায়, কালো দেখালে ওই যে মানে প্যাথোলজিগুলো ওর উপরে ভালো ভাসে ওঠে, ঠিক আছে? আর এই যে ইন্সপিরেশনের সময় আমরা করছি কিনা এটা কেমনে বুঝি, ইন্সপিরেশনের সময় মিনিমাম 6 রিপ বরাবর ওই যে আমাদের ডায়াফ্রাম থাকে বলছিলাম, ঠিক আছে? আর ডায়াফ্রাম 6-এর নিচে চলে গেলে কী হয়, ওটা তো বলছি লো ফ্ল্যাট ডায়াফ্রাম ইন কেস অফ দ্য সিওপিডি। ওকে, তাহলে একটা এক্স রে দেখে একদম শুরুতে এই বিষয়গুলো মাথায় রাখবা। আমি যদি আর একবার জাস্ট এটা রিক্যাপ করতে চাই তাহলে হচ্ছে এখানে যদি একটু বলে দিই লাস্টে যে একদম শুরুতে আমরা কী করবো, আমি জাস্ট যেহেতু ইম্পর্ট্যান্ট জিনিস ফার্স্টে আমরা হচ্ছে যে এক্স রেটা, ও আচ্ছা এক্স রে তো সাইড ডেমিনেশন করতে হতো, তাই না? দেখবা সুন্দর করে লেখা থাকে আর, এখন ধরো তুমি আরটা এরকম না পাই, এরকম লেখা আছে আর, এই যে এরকম বোঝা যাচ্ছে তুমি উল্টা জিনিস ধরছো ভাই, এই জন্য সুন্দর করে দেখবা আর এরকম লেখা থাকবে, অথবা লেফট এরকম সুন্দর করে লেখা থাকবে। তাহলে যে সাইডের সেই সাইডে সুন্দর করে দেওয়া হয়তো আছে, প্যারা নাই। ওকে, তাহলে সুন্দর করে সাইড ডিটারমিনেশন। দেন 2 নাম্বারটা হচ্ছে আমরা ওই যে রোটেশনটা দেখি, রোটেশন দেখার পর আমরা ট্রাকিয়া দেখবো কোনো শিফট হয়েছে কিনা, শিফট হলে বিভিন্ন ডিজিজ হয়। তারপরে আমরা সুন্দর করে রিপ কাউন্টিং করে আমরা থেকে জোন ঠিক করব। ওকে, এরপর আমরা সুন্দর করে ডায়াফ্রামটা দেখে নেব, ডায়াফ্রাম দেখে দেখব যে রাইটটা একটু উপরে থাকবে, লেফটটা একটু নিচেই থাকবে এবং লেফটের নিচে ফান্ডিক গ্যাস থাকবে, ঠিক আছে? ফান্ডিক গ্যাস থাকবে। ওকে, এটা হচ্ছে একদম নর্মাল জিনিস। আর দুইটা অ্যাঙ্গেল কার্ডিওফেনিক কস্টোফেনিক অ্যাঙ্গেল ঠিক আছে কিনা এটা একটু দেখে নিলাম। ওকে, এখন চলে আসো শেষ, এখন আমরা একটা
ইসিজি তা আলটিমেটলি যে মুসাবের যে বইটা আছে 5 মিনিট সার্ভাইভাল যে বইটা আলটিমেটলি দেখো ওইটাই বলছে যে ফার্স্টে আমরা এই যে একদম এয়ারওয়ে ট্রাকিয়া তারপরে আচ্ছা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা এক্স-রেতে এই ব্রঙ্কাই বা ব্রঙ্কিয়াল যে তোমার ব্রঙ্কোভাস্কুলার মানে ব্রঙ্কোভাস্কুলার কিছু দেখতে পাই না, কিন্তু আমরা যখন এই পড়বো কনসোলিডেশন পড়বো এখানে একটা টার্ম পড়বো এয়ার ব্রঙ্কিওল, ওই এয়ার ব্রঙ্কিওল পাই কিন্তু আমরা, এটা একটা প্যাথোলজি। এরপর আমরা দেখো 2 নম্বর ব্রিথে মনে রাখি, এতে এয়ার বিতে ব্রিদিংতে আমরা ওই যে দুইটা লাং পাশাপাশি কম্পেয়ার করব, ঠিক আছে। তারপর আছে সিতে আছে সার্কুলেশন মানে কার্ডিয়াক সাইজ দেখবো যেটা আসলে বড় হয়ে গেছে কিনা, আলটিমেটলি এটা আমাদের এক্সরে আছে সমস্যা নেই। তারপরে ফ্র্যাকচার ট্যাকচার দেখবো, তার ওই যে ইতে বলছে ইলিভেশন যে তোমার আছে ডায়াফ্রাম এই যে মানে নিচে গ্যাস শ্যাডো ঠিকঠাক আছে কিনা, ওকে। তো এটাই আমার কাছে ইম্পর্টেন্ট কিছু মনে না, আমি যেটা বলছি মনে রাখতে পারলে হচ্ছে ওকে। তারপর আসছে আমি চলে আসি যে একটা এক্সরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা এক্সরে কীভাবে প্রেজেন্ট করতে হয়। আলটিমেটলি এক্সরে দিয়ে তো আমাকে বলবে যে এটা রিড করবো, তাহলে সুন্দর করে এরকম বলতে হবে দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ দ্য চেস্ট, আমাদের নর্মালি চেস্ট এক্সরে থাকে। This is the plain X-ray of the chest, posterior anterior view. This is the plain X-ray of the chest, posterior anterior view showing একদম শুরুতে যে ট্রাকিয়া, তাহলে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস নাকি শিফটেড বলে নিলাম। এরপরে দুটো অ্যাঙ্গেল প্লাস ডায়াফ্রামের কথা বলতে হবে, তাহলে এই যে কস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বোথ ডায়াফ্রাম ইজ নর্মাল বা অবিলিটেটেড, ঠিক আছে ওকে। তাহলে ট্রাকিয়া, তারপরে অ্যাঙ্গেল, তারপরে ডায়াফ্রাম, তারপর হচ্ছে আমাদের অ্যাবনর্মাল যে ফাইন্ডিংগুলো পাই, বিভিন্ন কী কী অ্যাবনর্মাল ফাইন্ডিং ওটা আমরা একটু পরে আলোচনা করবো। এরপরে কোন জায়গায় অ্যাবনর্মাল ফাইন্ডিংটা হয়েছে, কোন জোনে, সেই জোনটা বলতে হবে। এরপরে বলতে হবে যে আর কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে বলতে হবে, নর্মালি থাকে না বলার পরে সে বলতে পারলে সোমা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইস ড্যাশ, ওকে। আমরা একটা এক্সরে আস্তে আস্তে করে চলে যাই। তা আমরা একদম বেসিক আমাদের ফাইনাল প্রপে মেনলি কী কী লাগে দেখো, আমাদের ফাইনাল প্রপে মেনলি হচ্ছে পেডিয়াট্রিক্স প্লাস মেডিসিনে এক্সরেগুলো লাগে। কমন যে এক্সরেগুলো লাগে সেটা হচ্ছে যে এই যে কনসোলিডেশন বা নিউমোনিয়া এক্সরেটা লাগে, প্লুরাল এফিউশনের এক্সরে লাগে, নিউমোথ্রাক্সেরটা লাগে, হাইড্রোনিউমোথ্রাক্স লাগে, টিবি লাগে, অ্যাবসিসটাও লাগতে পারে আর কি, জানে রাখতে হবে আর কি। আর পিডিয়াট্রিক্সে ওই কনসোলিডেশনটা আসে, কার্ডিওমেগালি টপ লাগে আর রিকেটসটা লাগে, আর একটা ওই যে থ্যালাসেমিয়াটাও লাগে আর কি, ঠিক আছে। 5 নম্বরে থ্যালাসেমিয়া, সবগুলো এক্সরে আমার কাছে আছে, আমি জাস্ট মেন কথাগুলো বা কীভাবে চিন্তা হয় সেটা বলে দেবো, ওকে। কনসোলিডেশন আমি জাস্ট একটা কথা এখানে বলবো। দেখো আমরা জানি যে আমাদের এক্সরেতে দুইটা শ্যাডো থাকে, তাই না, একটা কালো একটা সাদা, তাই না। কালোটাকে আমরা বলি হচ্ছে লুসেন্ট আর সাদাটাকে আমরা বলি ওপেক। আমি মনে রাখতাম এরকম ওপেক হোয়াইট। তো দেখো আলটিমেটলি কি হয়, এই যে সাদাটা এটা হচ্ছে ওপেক, আর এই যে কালো এটাকে আমরা বলতেছি লুসেন্ট। কিন্তু একটু খেয়াল করো যে এটা কনসোলিডেশনের এক্সরে আমরা সব কিছু মনে করে দেখে নিচ্ছি, ট্রাকিয়াটা যা আছে সব দেখে নিলাম, ঠিক আছে। দেখো যে ট্রাকিয়াটা মাঝখানে আছে, যেহেতু ক্লাভিকলেজে সব চেঞ্জ হয়নি। তা আমরা দেখো এই পাশের এক্সরেতে কোনো সমস্যা আমরা দেখতেছি না, কিন্তু এই যে মনে হচ্ছে এখানে একটু সাদা হয়ে গেছে। তা এই সাদাটা কি পুরোপুরি সাদা নাকি একদম, তাহলে দেখো আমি যেটা মনে রাখি এই যে এইটা আছে ইল হোমোজেনাস অপাসিটি, মানে একদম সাদাও না একদম কালোও না, এই সাদা এবং কালোর মাঝখানে একটা আমরা শ্যাডো পাই, যেটাকে আমরা বলি ইন হোমোজেনাস অপাসিটি। এবং আমরা হচ্ছে এখানে ইয়ার ব্রঙ্কিওল পাই। ইয়ার ব্রঙ্কিওল জিনিসটা কি তোমার এখানে যদি একটু খেয়াল করো, এই যে দেখো একটু ট্রির মতো বেরোয় গেছে, এই যে একটা ট্রি লাগতেছে, তাই না, এটাকে আমরা বলি ইয়ার ব্রঙ্কিওল। তাহলে এরকম যদি সুন্দর করে দেখি যে একটা এক্সরে যেখানে আলটিমেটলি একটু অংশ জুড়ে এরকম হঠাৎ করে কালো মানে সাদা হয়ে গেছে, নিচে আবার ঠিক আছে, অথবা উপরে ঠিক আছে নিচে এরকম সাদা হয়ে গেছে, সেটাকে আমরা বলবো কনসোলিডেশন। এবং এখানে এয়ার ব্রঙ্কিওল পাই। তো এয়ার ব্রঙ্কিওল জিনিসটা হচ্ছে এরকম, তোমার আসছে নর্মালি আমি বলছিলাম যে ভেসেল কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এরকম সাদার ভিতরে হঠাৎ এরকম কালো একটা জিনিস আমরা গাছের মতো ট্রির মতো দেখতে পাই। এটা কেন দেখতে পাচ্ছি, তাই না? কনসোলিডেশন মানে হচ্ছে কি, লাংসের তোমার হচ্ছে ব্রঙ্কিওলের ভিতরে কোনো পাস বা কোনো কিছু জমার কারণে, তা কোনো কিছু পাসটা জমলে তো সাদা দেখাবে। তা এইখানে খেয়াল করো যে আলটিমেটলি তোমার এই সাদা হয়েছে কেন, এখানে এই সাদা এখানে হওয়ার কারণ হচ্ছে এখানে পাস টাস কিছু একটা জমছে, কিন্তু এই সাদার মাঝখানে আবার কালো কেন এখানে আসলে, সরি এই যে দেখো এখানে যে তোমার এই সাদার মাঝখানে আবার এখানে আবার কালো কেন আসলে, এই যে এখানে একটু কালো কালো, তাহলে মাঝখানে অবশ্যই একটু বাতাস আসছে। তা বিষয়টা আসলে হয় কি যে মনে করো
এইটা যদি একটা আমি ব্রঙ্কিয়াল ধরি, মনে করো পুরো ব্রঙ্কিয়াল ধরে পুজ জমছে, কিন্তু ওই ব্রঙ্কিয়ালের মাঝখানে একটু বাতাসটা থাকে, ওই বাতাসের কারণে কালো একটা লাইন আমরা গাছের মধ্যে পাচ্ছি, যেটাকে আমরা বলি ইয়ার ব্রঙ্কিওল। তাহলে যদি আমরা এই যে এইখানে আর একটা এক্সরে আছে, দেখো এটা খুব ভালো, আমাদের আরএমসিতে এটা দেখা যায়, এক্সরেটা মেনলি থাকে। তো আমাদের এইটা আমরা দেখলাম না, আমাদের বাদ আমরা নর্মালি দেখব যে কোনো দেখবা লাংসের, যে কোনো পুরো লাংস না, যে কোনো একটা লাংসের অর্ধেক ভালো, অর্ধেক এরকম কালো, অর্ধেক সাদা। পুরোপুরি এই যে দেখো পুরোপুরি সাদা না, কিন্তু দেখো এই সাদা আর এই সাদার ভিতরে পার্থক্য আছে না, এই জন্য এটাকে আমরা বলতেছি ইন হোমোজিনাস অপাসিটি। হোমোজিনাস মানে তো সাদা, ইন মানে কি পুরোপুরি সাদা না। আর এই যে এর মাঝখানে এই যে দেখো একটু কালো আছে, এই যে কালোটা বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? তাহলে এই কালোটা হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। তাহলে এয়ার ব্রঙ্কোগ্রাম উইথ ইনহোমোজিনাস অপোসিটি ইজ দ্য কার্ডিনাল ফিচার অফ দ্য তোমার কি কনসলিডেশন ইন কেস অফ নিউমোনিয়া, বা নিউমোনিয়াতে আলটিমেটলি পাই। দেখো এইখানে সুন্দর বোঝা যাচ্ছে যে তোমার এখানে এক্সট্রা ঠিক আছে, এই যে দেখো এখানেও বাতাস আছে, কিন্তু এই যে মাঝখানে আবার একটা ঝামেলা হয়ে গেছে। তার মানে এইখানে অবশ্যই তোমার কি আছে, অবশ্যই কনসলিডেশন আছে। এখানে যে একটু কালো কালো ট্রির মতো পাই, এই তো আলটিমেটলি, তাই না? ওকে, এই যে আর একটা সুন্দর এক্সরে দেখো, আলটিমেটলি এখানে যে বাতাস ঠিক মতো আছে, কিন্তু এই যে এইখানে ঝামেলা, প্লাস এই যে দেখো এই যে প্লাস তোমার আছে কালো কালো দেখা যাচ্ছে, এই কালোটাকে আমরা বলতেছি ইয়ার ব্রঙ্কোগ্রাম, ঠিক আছে, বা ব্রঙ্কোভাস্কুলার যে মার্জিনটা সেটা। তাহলে আশা করি বুঝতে পারতেছি। এখানে যদিও আর একটু প্যাথোলজি আছে, এই যে ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওই যে আমরা বলছিলাম না ফান্ডিক গ্যাস, যে দেখো ওই যে লোপ লেয়ার আমরা বলছিলাম লেফট ডায়াফ্রামে ফান্ডিক গ্যাস থাকে, দেখো এই যে তোমার ডায়াফ্রামটা এখানে শেষ হয়েছে, প্লাস এই যে একটু কালো না, এইটাকে আমরা বলি মেনলি আছে ফান্ডিক গ্যাস, ঠিক আছে। তো এই এক্সরেটা কিন্তু আমাদের মেডিকেলের, অর্থাৎ আমি যদি কনসলিডেশন একটু সুন্দর করে বলতে চাই, আরেকবার জাস্ট একটা কথা জাস্ট মাথায় রাখবা, যে আলটিমেটলি কী হয়, তোমার মনে করো যে এই পাশে তোমার এই যে একটা লাংস আছে, এই পাশে একটা লাংস আছে, তো এই লাংসে দেখবা মোটামুটি ভালো বোঝা আছে, কোনো সমস্যা নেই। তা অপার যে লাংসটা, এই লাংসে দেখবা উপরে বা নিচে বা কোনো একটা অংশে পুরোপুরি লাংস না, এটা মাথায় রাখবা, কোনো একটা দেখাচ্ছে নির্দিষ্ট অংশে পুরোপুরি সাদা হয়ে যায়নি, একদম সাদা এবং কালোর মাঝখানে অ্যাশ একটা কালার আসছে, এটাকে আমি বলতেছি ইনহোমোজেনাস অপাসিটি। এবং ওই যে যে সাদা আসছে তার মাঝখানে কালো কালো আবার একটা গাছের মতো বা কালো কালো অংশ দেখা যাচ্ছে, এইটাকে আমরা বলতেছি কনসলিডেশন, ঠিক আছে। ওকে, আর এই কনসলিডেশনের ট্রাকিয়া নর্মালি কী হয়, শিফট হয় না, একদম মাঝামাঝি থাকে, ঠিক আছে। তাহলে এইটা মাথায় রাখতে পারলে হচ্ছে। তো এখন আমি দেখো মেইন যেটা মনে রাখতে হবে, এই যে তোমার ইন হোমোজেনাস অপাসিটি মানে কি, সাদা এবং কালো এর মাঝের একটা রং ঝাপসা দেখা যায়, এবং এয়ার ব্রঙ্কোগ্রাম প্রেজেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, মানে ওই যে সাদার মাঝখানে কালো দাগ দেখতে পাই, ঠিক আছে। আর একটা জিনিস আমরা দেখতে পাই, এটাকে আমরা বলি সিলেটি সাইন, বাংলায় লিখে রাখছি। সিলেটি সাইন কি, এটা একটু দেখাই, এইখানে একটু দেখো না, আলটিমেটলি যে তোমার যে এই হার্টটা খেয়াল করো, এটা তো আমরা জানি যে এই পাশে হার্টের শ্যাডো তো পাচ্ছি, বাট এই পাশে হার্টের শ্যাডোটা কিন্তু আমরা নর্মালি পাচ্ছি না। এটা তো আমি লাইন দাগায় রাখছি, তাই মনে হচ্ছে যে এখানে থাকার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। সো এরকম যদি আলটিমেটলি ধর, এটা তো অবশ্যই কনসলিডেশন, তো কোনো কনসলিডেশনের কারণে দেখ বুঝলা যে আলটিমেটলি ওর হার্টের রাইট বর্ডারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, মানে রাইট বর্ডারটা মানে ক্লিয়ার না। তাহলে এটা বুঝতে হবে রাইট বর্ডার কোথায় থাকে, কোন লোবে থাকে, আমরা জানি নর্মালি আমাদের মিডিয়াল লোবে থাকে, তার মানে বুঝতে হবে এটা মিডিয়াল লোবে সমস্যা হয়েছে, মিডিয়াল লোব অফ দ্য লাংস। তো এইটা হচ্ছে সিলেটি সাইন বলে, এই সিলেটি সাইন হচ্ছে অন্যতম একটা ফিচার কনসলিডেশনের, এবং এই সিলেটি সাইন দিয়ে বুঝি এটা হচ্ছে আমাদের মিডিল লোব অফ দ্য ইসের সমস্যা হচ্ছে। নর্মালি আমরা কিন্তু লোভ বুঝতে পাই না, কিন্তু এই সিলেটি সাইন দেখে আমরা লোভটাকে ডিটেক্ট করি যে মিডিল লোভের সমস্যা আছে, এটা আমাদের লেজ ইম্পর্টেন্ট, মাথায় রাখতে পারলেই হচ্ছে। ওকে, কনসলিডেশন নিয়ে পড়াশোনা এখানে শেষ। এখন চলে আসি প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনের এক্সরেটা জাস্ট একটু দেখাই, দেখো এই পাশের তোমার এই যে এই পাশে যেটা আমি কালার চেঞ্জ করি, ওকে এই পাশে কোনো সমস্যা মনে হচ্ছে না, কিন্তু ওই যে আবার সেম মনে হচ্ছে অল্প একটু কালো, নিচে এই যে আবার কি তোমার কিছুই দেখা যাচ্ছে না, আলটিমেটলি অনেকটা কনসলিডেশনের মধ্যে এক্সরে, কিন্তু তোমার কনসলিডেশনে তো অন্য, কিন্তু এখানে পার্থক্যটা আসলে কি, বা এখানে কী আলটিমেটলি দেখো ওইখানে যে সাদাটা ছিল এই সাদাটা পুরোই পার্থক্য, কারণ ওইখানে যে সাদাটা পাইছিলাম ওই সাদাটার জন্য কিন্তু এই রিবসগুলো আমরা ইজিলি গুনতে পারছি, যে রিবসগুলো কিন্তু গোনা যাচ্ছে, তাই না? কিন্তু একটু খেয়াল করো তো
এই সাদা যেখানে আমরা পাচ্ছি, এই সাদা থেকে রিপস দেখা যাচ্ছে, রিপস গোনাই যাচ্ছে না। তার মানে কি এখানে পাসই করতে পারতেছে না এক্সরেটা। তার মানে এখানে ভারী কিছু আছে, এই ভারী কিছু মানে হচ্ছে পানি বা রক্ত, ঠিক আছে? তাহলে দেখো এইখানে সুন্দর কালারে সাদা হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা বলি, একটা নাম জাস্ট মনে রাখতে হবে, ডেন্স হোমোজিনাস অপাসিটি। আর কনসলিডেশনে কি বলছিলাম, ইন হোমোজিনাস অপাসিটি। আর এখানে ডেন্স হোমোজিনাস অপাসিটি মানে একদম সাদা। আর একটা জিনিস, এই পাশে তার মানে কি তোমার হচ্ছে পানি জমছে বা রক্ত জমছে। তাহলে পানি জমা বা রক্ত জমাকে আমরা বলি প্লুরাল ইফিউশন, বা যেটাকে আমরা প্লুরাল ইফিউশনটাই বলি। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবা, এখানে এরকম একটা সুন্দর করে সাইন দেখা যায়, এই যে উল্টা ইউ শেপ, এটাকে আমরা বলি মিনিসকাস সাইন, মিনিসকাস বা উল্টা ইউ শেপ একটা স্ট্রাকচার, বা যেটাকে আমরা ক্রিসেন্টিক শেপ বলি। তো এই মিনিসকাস শেপ যদি কোথাও পাই, একদম কনফার্মেটরি দিস ইজ তোমার কি প্লুরাল ইফিউশন, ঠিক আছে? আর যদি ম্যাসিভ প্লুরাল ইফিউশন হয়, ধরো এই পাশে অনেক পানি, তাহলে এই পাশে যে ট্রাকেটা ছিল, ট্রাকে চাপ দিলে ট্রাকেটা উল্টা দিকে চলে যাবে না? এটা হইতে পারে, এটা ম্যাসিভ প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে। তো এটা পরে বলতেছি আমি আলটিমেটলি। তো এখানে দেখো আর একটা সুন্দর এক্সরে দেওয়া আছে, এই যে আলটিমেটলি এই যে সেম তোমার এই যে দেখো এখানে একটা মিনিসকাস সাইন দেখা যাচ্ছে। এখানে আমরা রিপসগুলো কিন্তু কাউন্টিং করতে পারতেছি না। আর প্লাস এখানে আমাদের কি ট্রাকিয়াও দেখা যাচ্ছে না, প্লাস তোমার কার্ডিওফনিক কস্ট্রোফনিক অ্যাঙ্গেল কিছুই দেখা যাচ্ছে না, প্লাস মিনিসকাস সাইনটা দেখা যাচ্ছে। সো দিস ইজ কল্ড তোমার হচ্ছে কি প্লুরাল ইফিউশন। তাহলে প্লুরাল ইফিউশনে ডেন্স হোমোজেনাস অপাসিটি দেখতে পাবো, মানে একদম সাদা কালার, এবং তোমার কার্ভিলিনিয়ার লাইন বা যেটাকে মিনিসকাস সাইন ওইটা আমরা পাই। আর ম্যাসিভ প্লুরাল ইফিউশন হলে ট্রাকিয়া অন্যদিকে চলে যায়। এটা সুন্দর করে কীভাবে তুমি প্রেজেন্ট করবা, যে চেস্ট এক্সরে, এই যেটা যে চেস্ট এক্সরে posterior view showing dense homogeneous opacity কোথায়। আচ্ছা একটু খেয়াল করো তো, আলটিমেটলি আমি যদি একটু গোনার চেষ্টা করি যেটা কোথায় সমস্যা হয়েছে, তাহলে ইজিলি বোঝা যাবে। তো দেখো আলটিমেটলি তোমার এই যে 1 নাম্বার রিপস, ঠিক আছে, এটা তোমার 2 নাম্বার রিপস, এরপরে কি আর কিছু গোনা যাচ্ছে না। তার মানে এটা আমরা ইজিলি বলতে পারি যে আমাদের আপার বা জোনে সমস্যা হয়েছে, বা আপার তোমার হচ্ছে জোন ঠিক আছে, সমস্যাটা মেনলি কোথায় হয়েছে, তোমার এই যে নিচেগুলো দেখা যাচ্ছে না, তার মানে লোয়ার আর মিডিল জোনে প্লুরাল ইফিউশন হয়েছে। তাহলে আমরা নর্মালি প্লুরাল ইফিউশন বলার সময় এরকম জোন ভাগ করে বলি না, আমরা নর্মালি বলি হচ্ছে তোমার লেফট সাইডেড বা রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। কিন্তু কনসলিডেশন একটু বলতে ভুলে গেছিলাম। তাহলে আমি যদি এখানে কনসলিডেশনটা বলতে চাই, কোথায় কনসলিডেশনটা আছে, যে এখানে, তাহলে দেখো যে আলটিমেটলি আমি যদি গণনা, এটা বোঝা যাচ্ছে না, এক্সরেটা এখানে চলে আসি, এক্সরেটা ভালো বোঝা যাচ্ছে। আমি যদি একটু গণনা করার চেষ্টা করি, যে তোমার হচ্ছে যে এই যে 1, এটা হচ্ছে বলছে 1, 2, 3, 4, সমস্যাটা মেনলি কোথায়, এইখানে। তার মানে 4 পর্যন্ত চলে আসছে। তার মানে এটা কি বলবো, আপার মিডিল জোন কনসলিডেশন, ঠিক আছে? তাহলে দেখো এটা আমি রিড করলে এটাই বলা আছে যে ইনহোমোজেনাস অপাসিটি with air bronchogram involving upper and middle zone of the right lung. So this is called right upper middle lung consolidation. এখানে তোমার সেম যে ডেন্স হোমোজেনাস অপাসিটি ইনভলভিং মিডিল অ্যান্ড লোয়ার জোন, তাহলে মিডিল অ্যান্ড লোয়ার জোন। তাহলে এই যে দেখো আমরা বলছিলাম যে 1 আর 2 পর্যন্ত বুঝতে পারতেছি, নিচে পারতেছি না, তার মানে কি মিডিল আর লোয়ার জোনে সমস্যা হয়েছে। তার মানে এই যে মিডিল অ্যান্ড লোয়ার জোন অফ দ্য রাইট লাংস উইথ ক্রিসেন্টিক, বা যেটাকে আমরা বলছিলাম কি কার্ভিনিলিয়ার লাইন, বা যেটাকে আমরা বলছিলাম মিনিসকাস লাইন, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলি মিনিসকাস লাইন, ঠিক আছে? অবলিটারেটেড কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। তো একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি যদি একটা বিষয় খেয়াল করি, যে তোমার এই পাশে দেখো এই যে সুন্দর করে আলটিমেটলি অ্যাঙ্গেলটা যদিও কিছুটা বোঝা যাচ্ছে, এখানে কি এই পাশে কি রাইট পাশে কি অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে না। তার মানে এটা রাইট অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়ে গেছে। তাহলে এটা অবশ্যই প্লুরাল ইফিউশনেই আমরা পাচ্ছি। ওকে, তাহলে প্লুরাল ইফিউশনে মোটামুটি আমাদের শেষ। আমি অনেকগুলো এক্সরে রাখছি, এই যে এই পাশে যদি দেখাই, দেখো আমরা কয়টা দেখা যাচ্ছে আলটিমেটলি, এই যে তোমার ক্লাভিকল, তার মানে এটা আসছে তোমার কি 1, 2, 3, 3-এর পরে আমরা আর কোনো ক্লাভিকল গুনতে পারতেছি না। তার মানে আমাদের সমস্যাটা কোথায়, সমস্যাটা আছে মিডিল প্লাস লোয়ার জোনে। এই যে দেখো তোমার অ্যাঙ্গেল এই পাশেও সেম, এই যে আমি যদি বলি 1, 2, 2-এর পরে আমি আর গুনতে পারতেছি না, তার মানে মিডিল আর লোয়ার জোনে, প্লাস এই যে অ্যাঙ্গেলগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য এটা আছে বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন, ঠিক আছে? তাই দেখো এই যে রিড করলে
তোমার ডেন্স হোমোজেনাস অপাসিটি ইনভলভিং মিডিল অ্যান্ড লোয়ার জোন অফ দ্য বোথ লাং উইথ কার্ভিলিনিয়াল আপার মার্জিন। ঠিক আছে, এই পাশে যদিও কার্ভি লাইনটা বোঝা যাচ্ছে, এই পাশে অতটা ভালো বোঝা যাচ্ছে না এখানে যদি বলি, বাট এই পাশেরটা একদম উল্টা ইউ শেপ দেখা যাচ্ছে, মানে একদম উল্টা না, মেন ইউ শেপ দেখা যাচ্ছে আর কি। ওকে, আর দেখো অ্যাঙ্গেলটা ইজ অবলিটেটেড কার্ডোফেনিক কস্টোফেনিক অ্যাঙ্গেল, মানে বোঝা যাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা বাইলেটারাল প্লুরাল এফিউশন। ওকে, এই পাশে দেখো আর একটা এক্সরে আছে আমাদের মেডিকেলের এক্সরে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে একদম টিপিক্যাল এক্সরে, তোমার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু খেয়াল করো এই পাশে দেখো তো আলটিমেটলি এটা হার্ট শেডে যদি ধরি, এই পাশে একটা অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে মানে লেফট রাইট পাশে, কিন্তু এই যে রাইট দেখে লেখাই আছে, কিন্তু এই পাশে কোনো অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না, প্লাস এই যে ইউ শেপ বা ক্রিসেন্টিক বা কার্ভিনিলার লাইনটা বোঝা যাচ্ছে, তাই না? সো এটা আছে তোমারই। আর একটু খেয়াল করো এটা কিন্তু ম্যাসিভ প্লুরাল এফিউশন, এই জন্য ট্রাকিয়াটা একটু খেয়াল করো, এই যে ট্রাকিয়াটা একটু কিন্তু উল্টা গেছে, মানে অন্যদিকে চলে গেছে, তো এটাই বলছিলাম। তাই এটা যদি সুন্দর করে আমি রিড করতে চাই, যে আমাদের মেডিকেলের রিড করতে হয় এরকম, দিস ইজ দ্য চেস্ট স্ট্রাকচার পিএফবি শোয়িং এ ডেন্স হোমোজিনাস অপাসিটি নোটেড কোথায়, এই যে 2 আর 3 এজ বোঝাচ্ছে আমাদের মিডিল প্লাস লোয়ার জন্য সমস্যা, প্লাস তোমার আছে কনসিস্ট অফ জাস্ট নাম, আচ্ছা এটা তো বলা লাগবে না, যে এটা নাম জানতে, আমি যেটা বলছি সেটাই, যে তোমার এটা বলবা যে ডেন্স হোমোজেনাস অপাসিটি তোমার হচ্ছে কোথায়, মিডিল অ্যান্ড লোয়ার জোন অ্যান্ড ক্রিসেন্টিক মার্জিন বা ক্রিসেন্টিক শেপ শ্যাডো, বা যেটা আমরা বলছিলাম কার্ভিনিয়াল লাইন প্রেজেন্ট। সো দিস ইজ প্লুরাল এফিউশন। ঠিক আছে, কোন সাইডে প্লুরাল এফিউশন, রাইট লেফট সাইডে প্লুরাল এফিউশন। ওকে, তাহলে প্লুরাল এফিউশন না কথাবার্তা এইখানে আরও সুন্দর বোঝা যাচ্ছে, এই যে ধরো এই যে একটা সুন্দর করে যে কার্ভ লাইনে বোঝা যাচ্ছে, দেখো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছুই বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল এফিউশন, কারণ কি এই যে দেখো তোমার আসছে যে এটা সরে গেছে অন্য উল্টা দিকে, এই তো, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারছি। এবার চলে আসি নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স মানে কি, বাতাস পুরো লাংস কালো দেখাবে, খেয়াল করো, আর যে পাশে লাংসটা বেশি কালো ওই পাশে কিচ্ছু দেখা যাবে, ওইখানে জাস্ট মনে হবে যে শুধু কালো কালো, ওইখানে সাদা কিচ্ছু দেখতে পাবো না। তা আমি একটু জাস্ট কয়েকটা পার্থক্য বোঝাই। দেখ এই পাশের ফিলটা দেখো আর এই পাশের ফিলটা দেখো, এই যে সোপ 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 সোপ, এই যে সাদা 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 কিছু দেখা যাচ্ছে, কিন্তু এই পাশের যে এক্সরেটা পুরোই কালো দেখা যাচ্ছে, কিন্তু মানে বেশি কালো, তার মানে এখানে বাতাস আছে। আর এরকম সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল কালো মানে হচ্ছে অবশ্যই তোমার কি নিউমোথোরাক্স। ঠিক আছে, ওকে, আমি আরও সুন্দর সুন্দর এক্সরে দেখাই, এই পাশে খেয়াল করো, বোঝা যাচ্ছে এই পাশের এক্সরে সুন্দর সাদা 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 কালো মিক্সড, কিন্তু এই পাশে দেখো তো এক্সরেটা কত সুন্দর ক্লিয়ার সাদা কালো, তাহলে এইটা কেন বলতেছি প্লুরাল এফিউশন, তোমার হচ্ছে নিউমোথোরাক্স। এই পাশে আর একটা এক্সরে আছে, খেয়াল করো যে এই পাশে দেখো সুন্দর করে কালো বোঝা যাচ্ছে, বাট এই পাশে যে সাদা কালারটা মিক্স, যে সাদা কালো মিক্সড। ঠিক আছে, এইটা আমরা চিনলাম আর কি, চিন্তা এখন এই কালোটাকে আমরা শব্দটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ট্রান্সলুসেন্ট শ্যাডো। হ্যাঁ, তা এইটা দেখো তাহলে আলটিমেটলি যে ট্রান্সলুসেন্ট শ্যাডো নর্মালি কি হয়, যে কোনো এক পাশ পুরো লাংস জুড়ে দেখবা যে কালো দেখা যাচ্ছে। ঠিক আছে, যে এক পাশে হয় আলটিমেটলি যে কয়টা এক্সরে আছে দেখো পুরো লাংস জুড়ে মনে হচ্ছে কালো আছে, তাহলে এটা পুরো লাংস জুড়েই হয়। এবং অ্যাবসেন্স অফ ভাস্কুলার মার্জিন, মানে কোনো সাদা ভাস্কুলার মার্জিন তো সাদা কালার হয়, যে পাশে কালো দেখায় ওই পাশে কোনো সাদা কিছু পায় না, মানে ভাস্কুলার লাইন পায় না, মানে অ্যাবসেন্স। এবং ক্লপস লাং মার্জিন খুবই ইম্পর্টেন্ট, এটা মানে কি আসলে, এটা ক্লপস লাং মার্জিন মানে হচ্ছে, এটা আমি একটা দেখাই, খেয়াল করো এই এক্সরেটা দেখো, এটা সুন্দর শেপ পাচ্ছি না, এই যে এখান থেকে শুরু করে এখানে গেছে, আবার এখান থেকে এখানে গেছে, আলটিমেটলি এইটা আসছে লাং ফিল্ড বা ক্লপস লাং মার্জিন। ঠিক আছে, মানে তোমার ওই লাং মার্জিনটা চাপ দিচ্ছে বাতাসকে, এই জন্য এই চাপের বা এই ফিলটা সুন্দর করে বোঝা যাচ্ছে। ওকে, এই পাশে আরও সুন্দর আছে, এই যে এইখানে মেনলি আমি দেখাইছি তোমার আছে ক্লপস লাং মার্জিন। ঠিক আছে, আর কোথাও আছে কি, এই যে আমাদের আরএমসির একটা এক্সরে, একটু খেয়াল করো তো এক্সরেটা সুন্দর করে বুঝতে পারবা, এই যে একটা দাগ বোঝা যাচ্ছে না সুন্দর করে, এই পাশে দেখো এই দাগটা নেই, এই যে তোমার এই যে দাগটার কথা বলতেছি, তা আমি মুছলে আর একবার খেয়াল করো সবাই, এই যে মুছে দিলাম, তাহলে আরেকবার একটু দেখো তো আলটিমেটলি এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটাকে বলতেছি ক্লপস লাং মার্জিন। তাই এরকম লাংটা বা মার্জিনটা আমরা শুধুমাত্র একটাতেই পাই, সেটাকে আমরা কি বলি, নিউমোথোরাক্স বলতেছি, শেষ। ওকে, এরকম কি আর কোনো এক্সরে আছে? ওকে, তাহলে ক্লপস লাং মার্জিন প্লাস
একদম কালো বা যেটাকে আমরা বলছি ট্রান্সলুসেন্ট শ্যাডো, এবং এই কালোর ভিতরে কোনো সাদা কিছু নাই, মানে কি অ্যাবসেন্স অফ ভাস্কুলার মার্জিন। ওকে, তা আমি যদি রিড করতে চাই, দেখো আমি এই পাশে রিড করতেছি সুন্দর করে, যে ইট ইজ দ্য সিস ট্র্যাক্স অফ দ্য posterior view showing hyperlucent বা যেটাকে আমরা বলতেছি ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড অন দ্য লেফট সাইড। ওই যে বলছি কি যে কোনো এক পাশ হয় পুরো রাইট সাইড বা পুরো লেফট সাইড জুড়ে এটা হয়, সেই জন্য বলছে লেফট সাইড, কোনো আলাদা জোন ভাগ করে কিন্তু বলি নাই, ঠিক আছে। এবং দেখো ডিভাইড এটা ব্রঙ্কোভাস্কুলার মার্জিন, মানে এই পাশে কোনো কালো কিছু নাই, পুরো কালো, পুরো মানে সাদা কিছু নাই, মানে ভাস্কুলার কিছু নাই, কারণ ভেসেল থাকলে সাদা দেখা যায়। কারণ এই ব্রঙ্কোভাস্কুলার এই মার্কিংটা কিন্তু আমরা ওই যে এয়ার ব্রঙ্কোগ্রাম হিসেবে কোথায় পাইছিলাম, কনসোলিডেশনে পাইছিলাম, কিন্তু এখানে কিছু পাচ্ছি না। এই তো এটা মাথায় রাখতে পারলে হচ্ছে। আর এই যে দেয়ার যে ক্লবস লাং মার্জিন, তা দেখো এখানে আমি যদি সুন্দর একটা লাং মার্জিন যেটা বলছিলাম তোমাকে, যে লাং মার্জিনটা এখানে সুন্দর করে বোঝা যাচ্ছে, এই যে এই যে সুন্দর করে যে শেপটা, এটাকে বলছিলাম লাং মার্জিন, ঠিক আছে। ওকে, আর একটা জিনিস, প্রচুর পরিমাণ বাতাস আছে, সেম আমি যখন প্লুরাল এফিউশন বলছিলাম, প্রচুর পরিমাণ পানি থাকলে ট্রাকিয়াটা উল্টা দিকে চলে যায় না, চাপ খায়, এইখানেও সেম, যে আলটিমেটলি ট্রাকিয়াটা দেখো এই যে একটু উল্টা দিকে চলে আসছে, মানে তোমার রাইট সাইডে যদি নিউমোথোরাক্স হয়, ট্রাকিয়াটা অন্যদিকে চলে যাবে, ঠিক আছে। এই কয়টা হচ্ছে ক্লাসিক্যাল ফিচার। সো এটাই বলছে যে তোমার আছে যে কি চেস্টেক্সে posterior ভিউ, হাইপারলুসেন্ট বা ট্রান্সলুসেন্ট শ্যাড অন দ্য লেফট সাইড, ডিভয়েডেড বা তোমার অ্যাবসেন্স অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, এবং দ্যার ইজ নো ক্লপস লাং মার্জিন অ্যান্ড ট্রাকিয়া মেডিসিনাম শিফটেড টু অপোজিট সাইড, সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ নিউমোথোরাক্স। ওকে, নিউমোথোরাক্সও শেষ। নিউমোথোরাক্স মানে কালো, একটা কথা মাথায় রাখবা। এখন একটা এক্সরে খেয়াল করো তো, এই যে এক্সরেটা দেখো, এই যে কালো মানে কি আলটিমেটলি নিউমোথোরাক্স, কারণ দেখো কোনো সাদা, এই যারা এখনও সাদা কালো বুঝতে পারতেছে না যে অ্যাবসেন্স অফ ব্রঙ্কোভাস্কুলার মিনিং মানে কি, দেখো এই যে একটু সাদা দাগ আছে না, এই যে সাদা দাগ আছে, এই যে একটু সাদা, এই একটু সাদা, এইগুলো হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্জিন। কিন্তু এরকম সাদা কি এই পাশে কোথাও আছে? এরকম ছোটো ছোটো সাদা নাই। এইটাকেই আমরা বলতেছি যে অ্যাবসেন্স অফ ব্রঙ্কোভাস্কুলার মার্জিন। প্লাস দেখো তোমার এই পাশটা, তোমার যেটা আছে লেফট পাশটা পুরো কালো কালো, এই জন্য মনে হচ্ছে বাতাস আছে, যেহেতু ট্রান্সলুসেন্ট শ্যাডো, অ্যাবসেন্স অফ ব্রঙ্কোভাস্কুলার মার্জিন। আমি যদি একটু গণনা করি, ঠিক আছে, গণনা করার কিছু দরকার নাই, আমাদের লেফট পাশে আছে, একটু খেয়াল করো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ফাইনাল প্রপে লাগতে পারে। একদম সুন্দরটা লেভেল বোঝা যাচ্ছে, তাই না? আর এই লেভেলের নিচেই আমরা কি রিপস গণনা করতে পারতেছি বা দেখতে পারতেছি? পাচ্ছি না। তার মানে কি এখানে অবশ্যই পানি অথবা রক্ত আছে, যেটাকে আমরা বলতেছি হাইড্রো অথবা তোমার আছে কি হেমোথোরাক্স। আর উপরে যেহেতু বাতাস নিউমোথোরাক্স, তাহলে এই পুরো ডায়াগনোসিসটা কি তোমার আছে হাইড্রো নিউমোথোরাক্স অথবা হেমোনিউমোথোরাক্স। একটু মাথায় রাখবা, অনেক সময় স্যাররা আমাদের পরীক্ষা করেন যে এই টাইপের এক্সরে আমরা কোথায় পাই বা কখন ফেস করি আমরা। দেখো যখন আমাদের টেনশন নিউমোথোরাক্স হয় বা একটা পেশেন্ট বুকে মনে করে ছুরি মারছে, ছুরি মারলে হয় কি যে ওই ছুরি মারার কারণে ফুটো হয়ে যাচ্ছে, যার কারণে বাইরে থেকে প্রচুর বাতাস ভিতর ঢুকে যাচ্ছে। এই বাতাসের কারণে উপরের দিকে আমরা এই যে বাতাস পাচ্ছি, যার কারণে এটা নিউমোথোরাক্স ডেভেলপমেন্ট করছে, এবং এই ইনজুরির কারণে এর নিচের দিকে রক্ত জমা হয়েছে। এই রক্তর কারণে এখানে তোমার কি একটা হাইপার ডেন্স আমরা একটা শ্যাডো পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি তোমার হেমোথোরাক্স। তা আমি যদি এটাকে মেনলি ভালো করে বলতে চাই, এটা হচ্ছে কি তোমার হেমোনিউমোথোরাক্স, ঠিক আছে। আমি যেটা দরকার এর হাইড্রো লিখছি, বাট এটা নর্মালি রক্ত জমা থাকে, ঠিক আছে, ওই যখন ইনজুরি হয়। এখানেও সেম খেয়াল করো যে সেম দেখা যাচ্ছে, প্লাস এখানে একটা সুন্দর লাইন দেখা যাচ্ছে, এটাও সেম। তোমার এই যে এয়ার ফ্লুইডের একটা মানে পার্থক্য বুঝতে পারতেছি, প্লাস তোমার এই যে এখানে লাংকের একটা মার্জিন দেখা যায় গেছিলো, তাই লিখে রাখছিলাম ক্লক্স লাম মার্জিন ট্রান্সলুশন, মানে একদম কালো সাদা। তাই এটা একই সাথে কি হাইড্রোনিউমোথোরাক্স। এটা আমাদের মেডিকেল কলেজের একটা এক্সরে, দেখো সুন্দর বোঝা যাচ্ছে। তো উপরে এই যে নিউমোথোরাক্স, আর এটা আছে কি হাইড্রোথোরাক্স, তো এটাকে আমরা বলতেছি হাইড্রোনিউমোথোরাক্স। শেষ। এরপরে টিউবারক্লোসিস, অন্যতম ইম্পর্ট্যান্ট একটা এক্সরে, একটু জাস্ট মাথায় রাখতে হবে। টিউবারক্লোসিসটা মনে রাখার আগে একটু জিনিস জাস্ট মাথায় রাখবো, ওই যে গমের দানার কথা মনে আসছে, গমের দানা বা যেটাকে আমরা কি বলি ওই যে মিলেট,
তা গমের দানা যদি একটা বাস্কেটে রাখি ছোটো 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 দানা দেখা যায় না, তো এরকম ছোটো 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 তোমার হচ্ছে ডেন্স এরিয়া, মানে তোমার হাইপার ডেন্স এরিয়া, মানে একদম সাদা সাদা একটা এরিয়া, এরকম এরকম পুরো বুক জোরে ছড়াই থাকে, পুরো চেস্ট ছড়াই থাকে। তখন এটাকে আমরা বুঝবো কি, এটা হচ্ছে তোমার টিউবারক্লোসিস, মিলিয়ারি টিউবারক্লোসিস। তা দেখো এই পাশে দেখো সুন্দর একটা এক্সরে, এই যে কত একদম ছোট, যদি বোঝা যাচ্ছে না, একদম সুন্দর সুন্দর ছোটো 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 সোপ সোপ, মানে যেটাকে আমরা বলি সোপ সোপ দাগ। এই পাশে দেখো একদম ছোটো ছোটো সোপ সোপ। আমার যদিও মানে কার্সরটা বেশি বড় দেখা যাচ্ছে, যে আমার আইপ্যাডের কলমটা, কিন্তু এর চেয়ে ছোটো এই যে এই যে এই যে সোপ সোপ সাদা সাদা দেখা যাচ্ছে, আর কোনো প্যাথোলজি নাই, জাস্ট একটাই ডায়াগনোসিস, মিলিয়ারি টিউবারক্লোসিস। জাস্ট কি তাহলে মনে রাখবো যে ইট ইজ এ সিস্টিক কনস্ট্যান্ট ভিউ, মাল্টিপল মিলেট লাইক শ্যাডো অন দ্য বোথ লাং। তাহলে মাল্টিপল মিলেট লাইট শ্যাডো পাইলেই মিলিয়ারি টিউবারক্লোসিস। আর মিলিয়ারি টিউবারক্লোসিস মানে কি, যে ব্লাডের মাধ্যমে ছড়াই গেছে পুরো জায়গায়, ঠিক আছে। এখানেও দেখো এটা আমাদের আরএমসির এক্সরে, এই যে সুন্দর করে মিলিয়ারি এক্সরেটা বোঝা যাচ্ছে, মিলিয়ারি টিউবারক্লোসিস। তো এটাই ভয় বলছে যে মাল্টিপল ফাইন মিলিয়ারি ব্লোটিং ইনভলভিং অল জোন, বা মানে বোথ লাং, ওকে কস্ট্রোফেনিক কার্ডিওফেরিঙ্গেল, মানে সব কিছু দেখো নর্মাল আছে, আলটিমেটলি ট্রাকিয়াটাও নর্মাল আছে। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, এক্সরে সব নর্মাল, কিন্তু ওই সমস্যা একটাই, সোপ সোপ দাগ দেখা যায়, সোপ সোপ দাগ দেখা যায়, যেটাকে আমরা বলি মিলেট অ্যাপিয়ারেন্স। ওকে, টিভি শেষ। এখন চলে আসো তোমার অ্যাপসিস। আচ্ছা, অ্যাপসিস জিনিসটা তো আশা করি মনে আছে, যে অ্যাপসিসটা আসলে হয় কি, যে আমি যদি একটা অ্যাপসিসের কথা বলি, যে একটা গোল কিছু আর কি, এই যে দেখো এই যে একটা গোল কিছু, কিন্তু দেখো চারি সাইডে আবার একটা পানি জমে আছে, তাই না। আলটিমেটলি অ্যাপসিস তো এরকমই, যে একটা তোমার আছে যে মানে একটা সারাউন্ডিং স্ট্রাকচার দিয়ে মানে তোমার ঢাকা থাকে, এবং তার ভিতরে যে তোমার আছে যে গ্যাস তৈরি হয়, তাই না। ওই গ্যাস তৈরি হওয়ার কারণে ওই ভিতরে কিন্তু কালো দেখা যায়, কিন্তু বাইরে যেহেতু অ্যাপসিস পাস টাস জমে মানে বের হয়, এই জন্য বাইরে কিন্তু আবার সাদা দেখা যায়। তাহলে এরকম টিপিক্যাল ফিচার, যে আলটিমেটলি একটা কালো দেখতে পারতেছি তোমার কিছু, কালোর বাইরে আবার যে সাদার একটা লাইন আছে, অর্থাৎ এয়ার ফ্লুইড লেভেল বোঝা যাচ্ছে। তা আমি এই পাশে একটা জিনিস এক্সট্রাটা দেখাই, দেখো যে এই পাশে একটু খেয়াল করে এইটুকে, যে এই গোলটুক কিন্তু কালো, কিন্তু এর চারপাশে আবার এই যে সুন্দর সাদা দেখা যাচ্ছে, অর্থাৎ এয়ারও দেখা যাচ্ছে, ফ্লুইড লেভেলও দেখা যাচ্ছে। এরকম এয়ার ফ্লুইড লেভেল যদি আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি, দিস ইজ কল্ড কি, লাং অ্যাপসিস। লাং অ্যাপসিস, লাং অ্যাপসিস, জাস্ট মাথায় রাখতে হবে। এই যে কালো কালো চার সাইডে যে সাদা, শেষ, লাং অ্যাপসিস। এরপরে খেয়াল করো, এই যে কালো একটা জিনিস চারি সাইডে তোমার কি কি তোমার আসছে যে আলটিমেটলি এই সাদা, তার মানে কি লাং অ্যাপসিস, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি মোটামুটি বোঝা যাচ্ছে লাং অ্যাপসিসটা কি, ঠিক আছে। লাং অ্যাপসিসটাও শেষ, যে এয়ার ফ্লুইড লেভেলটা বোঝা যাচ্ছে। ওকে, তাই এই যে দেখো আলটিমেটলি এখানে আমি আর একটা সুন্দর করে দেখায় রাখছি, এই যে সুন্দর করে এই পিকচারটা মাথায় রাখবা। এই যে পুরো এলাকা জুড়ে কিন্তু কালো না, ছোট্ট একটু এলাকা জুড়ে কালো, এবং তার চারিপাশে যে সাদা জায়গা আছে, অর্থাৎ there is a plain extra of the chest text of the POV showing a cavitylation with air fluid level. জাস্ট একটা কথা মনে রাখতে হবে, ইনভলভিং রাইট আপার মিডিল জোন। এই কোন জোনে এটা সমস্যা হয়েছে একটু খেয়াল করো তো, যে আমি যদি একটু ডিপ কাউন্টিং করার চেষ্টা করি, যদি এখানে ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু এটা ক্লাভিকল তো 1 নাম্বার থাকে, আমি বোঝা যাচ্ছে যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, অর্থাৎ তোমার আপার এবং মিডিল জোন একসাথে। তাহলে এটাই বলছে যে রাইট আপার মিডিল জোন, সো রেডিক্যাল ডায়াগনোসিস কি, রাইট সাইডেড লাং অ্যাপসিস আফটার বাস্ট। আচ্ছা, আফটার বাস্ট আর বিফোর বাস্ট এটা বোঝার একটা সিস্টেম আছে, যদি আমাদের এটা লাগবে না, সরি, তোমার আফটার বাস্ট যদি হয় তাহলে ওই জিনিসটা একটু কম কালো দেখায়, যদি বিফোর বাস্ট মানে তোমার ওই বাস্ট হয়নি, মানে ফাইটে যায়নি, না ফাইটে গেলে মানে কি, ওর ভিতরে প্রচুর পরিমাণ বাতাস, ফাটবে অবস্থা, এরকম অবস্থায় পুরো কালো দেখা যাবে, ঠিক আছে, একটু বেশি কালো দেখা যাবে। এই তাহলে একটাই কথা, এয়ার ফ্লুইড লেভেল, আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের লাং রিলেটেড যে সমস্যাগুলো আছে আমরা আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম। এখন চলে আসি কার্ডিওলজিতে, 2টা এক্সরে, একটা কার্ডিওমেগালি, একটা টফ, খুবই সহজ অ্যান্ড একদম ইজি। যে একটু খেয়াল করো,
এক্স-রেটা যদি একটু দেখি যে এই যে তোমার আসছে যে এইখানে কার্ডিয়াক শ্যাডোটা লাগবে, তাহলে এই যে আমরা যদি দেখি এই যে দেখো কত বড় কার্ডিয়াক শ্যাডো, অনেক বড় হয়ে গেছে না শ্যাডোটা। তা এরকম কার্ডিওমেগালি দেখেই বোঝা যায় যে হার্টটা অনেক বড়। দেখো এইখানেও সেম, এই যে কত বড় হার্ট, তাই না? এরপরে তোমার এই যে কত বড় হার্ট আলটিমেট বোঝা যাচ্ছে, এই যে এই পাশে, এই যে এই পাশে আমি যদি ধরে, এইটা অনেক বড় হয়ে গেছে, একদম টিপিক্যালি বোঝা যায়। ঠিক আছে, দেখো এই পাশে সুন্দর করে, এই পাশের তো শুরু করে এই যে কত বড় হয়ে গেছে আলটিমেটলি, তাই না? এখন এরকম যদি বড় হয়, এটা আরএমসির এক্সরে, সো এটা লাগবে পরীক্ষাতে। এটা হচ্ছে হার্ট বড় হয়ে গেছে। এখন হার্ট বড় না ছোট এটা বুঝতে হবে তো, তাই না? মনে রাখবো আমরা যে এই যে মাঝখান বরাবর যেটা গেছে এটা হচ্ছে ট্রান্সভার্স লাইন। আর আমি মনে করো এই পাশে আমি একটা হার্ট আঁকাচ্ছি, আমার হার্টটা আঁকানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে ধরো আমার হার্ট, তা হার্টের যে ট্রান্সভার্স লাইন, সবচেয়ে বড় যে ট্রান্সভার্স লাইন, সেই হার্টের ট্রান্সভার্স লাইনটা, তাহলে হার্টের ট্রান্সভার্স ডায়ামিটারটা যদি তোমার এই যে পুরো চেস্টের যে ট্রান্সভার্স ডায়ামিটার ছিল তার আমি অর্ধেক করি, অর্ধেকের যদি বড় হয়, অর্থাৎ হাফ অফ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য চেস্ট থেকে যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলি কার্ডিওমেগালি। অর্থাৎ আমার কথাটা শোনো, যে আমি একটা লাইন লিখে রাখছি, দেখো তো, দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট গ্রেটার দ্যান হাফ অফ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য চেস্ট, মানে বুকের অর্ধেকের যে দূরত্ব, সেই দূরত্ব থেকে যদি হার্টের ট্রান্সভার্স ডায়ামিটারটা বড় হয়, সেটাকে আমরা বলি কার্ডিওমেগালি। জাস্ট একটা কথা মনে রাখতে হবে। ওকে, সবগুলো দেখো তো বড় হয়ে গেছে না? আমি যদি এইটা একটা ধরি আর এইটা দেখো ধরি, কত বড় না? আমি যদি এই ট্রান্সভার্স ডায়ামিটারটা আলটিমেটলি আমি যদি এইটুক চিন্তা করি, আমি আলটিমেটলি কখন এখান থেকে এইটুক হবে, দেখো উপরের লাইনটা আর এই লাইনটার ভিতরে যে এই যে এতটুকু তৈরি, মনে করো যে এতটুকু লাইন, আর উপরের পুরো যে হলুদ কালারের লাইনটা দেখা যাচ্ছে, এই যে লাইনটা, অবশ্য উপরের লাইনটা বড়, মানে আলটিমেটলি ওইটাই তো, যে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট গ্রেটার দ্যান হাফ অফ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য চেস্ট। ওকে, কেমনে রিড করবা? এখানে সুন্দর করে রিড করা আছে, পড়তে পারো, বাট আমার কাছে এটা ইজি লাগে। দিস ইজ দ্য প্লেন এক্সট্রা অফ দ্য চেস্ট, পিওভ ইজ শোয়িং, হার্ট ইজ এনলার্জড, ট্রান্সভার্স ডায়ামিটার তোমার হচ্ছে কি এনলার্জড হয়ে গেছে, পেয়ার বা গ্লোবিউলার বা ওয়াটার বা বোটল শেপ উইথ অল, এটা জাস্ট মনে রাখবা। ওকে, যার যেখানে রিড করতে বলে, এখানে আমাদের আরএমসি এভাবে রিড করতে হয়, যে মার্কলিন ক্রেস্ট ট্রান্সভার্স ডায়ামিটার, যেটাকে আমরা বলতেছি কার্ডিওমেগালি। একটু খেয়াল করো তো, এটা একটা টুইস্ট আছে এক্সরেতে, এক্সরেটা কেন দিছে বোঝার একটা বিষয় আছে, একটু খেয়াল করো। আলটিমেটলি বিষয়টা হচ্ছে কি, যে এখানে তোমার এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা দেখো হাইপার ডেন্স শ্যাডো না, মানে মনে হচ্ছে না পানি জমছে, তার মানে এই পাশে কিন্তু প্লুরাল ইফিউশন আছে দুই পাশেই। তাহলে এই এক্সরেটা হচ্ছে কার্ডিওমেগালি উইথ বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন, এটা কিন্তু বুঝতে হবে। তাই দেখো এখানে ডায়াগনোসিসকে বলছে যে কার্ডিওমেগালি উইথ বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন। এটা কখন হয়? যখন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হয়, তাই না? কারণ এই যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হয়েছে, তার মানে কি পানি জমছে। বিশেষ করে আমরা তো পড়ছি যখন হচ্ছে রাইট হার্ট ফেলিয়ার হয়, তখন হচ্ছে তোমার এত কিছু বোঝা লাগবে না, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার মানে পানি জমে শেষ। আর একটা বিষয় হচ্ছে কি, হার্টটা আস্তে আস্তে বড় হয়ে যায়, কারণ হচ্ছে যে ঠিক বেশি কাজ করতে হতেছে, মানে সাপ্লাই দেওয়ার জন্য বেশি জোরে জোরে কাজ করলে আলটিমেটলি বড় হয়ে যায়। এটা অত বুঝতে চাচ্ছি না আমি। আমার একটা এক্সরে আমি বলছিলাম, এটা মনে হয় আমি যখন ওই যে এটাকে আমি বলছিলাম, যাই না, মাথায় নাই আমার এই মুহূর্তে, যাই বাদ দেন। তাহলে উপরে যেটা বলছি, ট্রান্সভার্স ডায়ামিটার বড় হয়েছে কার্ডিওমেগালি, এবং পালমোনারি ভাস্কুলার প্রমিনেন্ট বোথ সাইড অফ দ্য ফিল্ড আছে, এবং ওকে বাইল্যাটারাল ব্লটিং। অনেক কঠিন করে বলছে ভাই, আসলে এত কঠিন করে বলার কিছু দরকার ছিল না। মানে তোমার যেহেতু কার্ডিওফেনিক কস্টোফেনিক অ্যাঙ্গেলটা নাই, প্লাস হাইপার ডেন্স শ্যাডো, দ্যাটস ওয়াই প্লুরাল এফিউশন এবং কার্ডিওমেগালি একসাথে আছে। কিন্তু এই এক্সরেটা দেখো শুধুমাত্র কার্ডিওমেগালি আছে এখানে, ঠিক আছে? এখানেও যে শুধুমাত্র কার্ডিওমেগালি আছে, এই তো। এখন ওকে, এটা মাথায় রাখবা, তাহলেই হচ্ছে কার্ডিওমেগালি বোঝার একটা উপায়। তো বললামই এইটাই, যে তোমার হচ্ছে যে ইমন ভাইয়া পড়াইছিল এটা, যে হার্টের ম্যাক্সিমাম ডায়ামিটারটা হচ্ছে কি হাফ অফ দ্য চেস্টের ডায়ামিটার থেকে বড় হয়। কার্ডিওমেগালি কী কী কজ আছে? ওই যে তোমার প্লুরাল এফিউশন হতে পারে, হার্ট ফেইলিয়ার হতে পারে,
এক্সটেন্সিভ এমআই হতে পারে, আর একটা হচ্ছে কি কার্ডিওমায়োপ্যাথিকানো হতে পারে, ঠিক আছে। ও আচ্ছা, আর একটা জিনিস একটু বলে ফেলি তোদের, অনেক সময় মনে রাখবি। তো তোদের হচ্ছে হার্টের রাইট বর্ডার কীভাবে ফর্ম হয়েছে, লেফট বর্ডার কীভাবে ফর্ম হয়েছে, এই কোশ্চেনটা ধরে, বুঝতে পারছিস? তা এটা এখানে বোঝা যাচ্ছে না ভালো করে, জাস্ট মাথায় রাখবি লেফট বর্ডার তৈরি হয় হচ্ছে তোর অ্যাওটিক আর্চ বা আর্চ অফ অ্যাওটা, পালমোনারি ট্রাঙ্ক, লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল দিয়ে। আর ডান পাশেরটা সহজ, উপরে তো জানিস যে আলটিমেটলি এখানে তোর আছে রাইট অ্যাট্রিয়াম, উপরে সুপিরিয়র ভেনা কাবা, নিচে ইনফিরিয়র ভেনা কাবা, এটাই বলছে। আর নিচে আছে তোর কি রাইট ভেন্ট্রিকল, তো এটাই সুপিরিয়র ভেনা কাবা, রাইট অ্যাট্রিয়াম, ইনফিরিয়র ভেনা কাবা, রাইট ভেন্ট্রিকল, শেষ। আমি একটু এক্সরেতে দেখাই জিনিসটা, বুঝছিস? তাহলে অ্যাওটিক আর্চ, পালমোনারি ট্রাঙ্ক, লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে এইটাই দেখ, এই যে আমি কোথায় দেখাই বলতো, এই যে এখানে দেখানো যায়, এখানেই দেখ, এই যে তোর লেফট বর্ডার। তাহলে মনে কর তোর এই যে অ্যাওটিক আর্চ এরকম একটা ইউ শেপ হয়ে গেছে না, বুঝছিস? এটা বালজিং পয়েন্ট হয়ে গেছে, এই বালজিং পয়েন্টটাকে আমরা বলে আসছে অ্যাওটিক আর্চ, মাথায় রাখিস কিন্তু, অ্যাওটিক আর্চ বলে বালজিং পয়েন্টকে। এরপরে তোর এর নিচে হয়ে গেছে এইটা, এরপর আছে তোর এই যে এটাকে আমরা বলতেছি পালমোনারি ট্রাঙ্ক, একটু মাথায় রাখিস, এই পালমোনারি ট্রাঙ্ক চেনার একটা বুদ্ধি আছে। এই পালমোনারি ট্রাঙ্কের পাশেই দেখবি সাদা সাদা সোপ সোপ দাগ থাকে, দেখ এই যে সাদা, এই যে সাদা, তাহলে অবশ্যই এটা পালমোনারি ট্রাঙ্ক, বুঝছিস? আর নিচে হচ্ছে যেটা বলছিলাম, ওই যে দুইটা ছিল তোর, একটা হচ্ছে কি ছিল ভুলে গেছিস, নাম মনে নেই আমার এই মুহূর্তে, তুই দেখে রাখবি। এই যে লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল মুখস্থ রাখবি, যা শেষ। লাস্ট একটা এক্সরে টপ, দেখ তো মনে হচ্ছে না এক্সরেটা দেখে বাচ্চাদের বুটের মতো দেখতে লাগতেছে? এই যে বুট শেপ, শেষ। দেখ এই যে তোর বুট শেপের একটা স্ট্রাকচার, তাই না? তাহলে এরকম বুট শেপ থাকা মানে আসছে কি টফ, ঠিক আছে, মানে বুট শেপ হার্ট, টেট্টোলেজ অফ দ্য ফ্যালোট। তাহলে যে বুট শেপ হার্ট উইথ অলিগোমিক লাংস ফিল্ড, ওকে, জাস্ট বুট শেপ মনে রাখ, তাইলেই হচ্ছে ওকে। আর একটা এক্সরে লাগে রিকেটস, তোর দেখ খেয়াল কর, হাতের একটা এক্সরে দেয় মানে এটা আছে রিকেটস, মাথায় রাখিস। রিকেটসের একটা সাইন আছে, বুঝছিস? ওই যে মনে রাখতে হয় কি তোর, ওই যে ওয়াইডেনিং মানে কাপিং, ফ্রাইং, স্প্লাইংস অফ দ্য মেটাফাইসিস, তারপরে ওই যে ওয়াইড একটা গ্যাপ থাকে এপিফাইসিসের মাঝখানে, মেটাফাইসিসের মাঝখানে। আর আসছে যে ওই তোর ডেনসিটি বাড়ে, আসলে এই রিকেটসটা এখনও পড়িনি আমি এগুলো আসলে বুঝতে পারবো না, জাস্ট মাথায় রাখছি, একসাথে করে রাখছি। তাহলে এই কথাগুলো মনে রাখতে হয় যে কাপিং, ফ্রাইং, মেটাফাইসিসের ভিতরে ওয়াইড হয়ে গেছে, ঠিক আছে, এইগুলোই আর কি। এগুলো একটু মাথায় রাখিস। হাতের একটা এক্সরে, আর এমসির এক্সরেটা থাকে বাচ্চাদের হাতের এক্সরে, এটা কমন রিকেটস। আর এই যে মাথার একটা এক্সরে, তোর চুলের মতো একটা অ্যাপিয়ারেন্স থাকে, ভালো বোঝা যাচ্ছে না ছবিটা, মনে হয় যেখানে খাড়া খাড়া চুল আছে, তাই না? সরি। সেরকম হেয়ারি বা ট্রাবিকুলার ইন্ড অ্যাপিয়ারেন্স মানেই মনে রাখবে কি থ্যালাসেমিয়া। তা পেডিয়াট্রিক্সে রিকেটস আর থ্যালাসেমিয়ার এক্সরেটা দেয় আর কি। ওকে, আশা করি তোরা এক্সরেটা বুঝতে পারছিস। এখন এতক্ষণ যা পড়ালাম একদম সহজে অ্যাট এ গ্লান্স করে বলে দিচ্ছি যে ফার্স্টে নিউমোনিয়া। ওকে, নিউমোনিয়াতে কী বলছিলাম বলতো? নিউমোনিয়াতে বলছিলাম যে পুরোপুরি একটা ইল হোমোজিনাস অপাসিটি থাকবে, মানে কি তোর কালো সাদার মাঝে একটা যে রঙটা, ওই রঙটা থাকবে, প্লাস ওইটার মাঝখানে একটা ইয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে, শেষ। প্লুরাল ফিউশন মানে পানি জমছে, মানে আলটিমেটলি যাইতে পারতেছে না, এক্সরে সো সাদা দেখাবে, তাহলে একদম ডেন্স হোমোজিনাস অপোসিটি পাবি। প্লাস ওই যে তোর যে অ্যাঙ্গেলগুলো ছিল, ওই অ্যাঙ্গেলগুলো তো তুই পাবি না, তাই না? প্লাস ওই যে কার্ভিনিয়ার একটা লাইন পাবি, বা মিনিসকাস সাইন, বা ওই যে ইউ শেপ একটা স্ট্রাকচার তুই পাবি, ঠিক আছে। নিউমোথোরাক্সের ক্ষেত্রে বলছিলাম পুরো একটা লাংস ধরে হয়, যে কোনো এক পাশের লাংস, প্লাস কি হয় পুরো কালো শ্যাডো, বা যেটাকে ট্রান্সলুশন শ্যাডো বলি, প্লাস ওই যে লাংসের মার্জিন বোঝা যায়, বা ক্লপস লাং মার্জিন, আর ট্রাকিয়া অন্যদিকে শিফট করে যায়। ওকে, আর লাং অ্যাপসিস কি? লাং অ্যাপসিস তো বলছিলাম একটাই জিনিস, যে একটা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল পাই, মানে একদম আমরা এরকম একটা এক্সরেতে সুন্দর করে এরকম একটা কালো জিনিস দেখতে পাই, মানে চারি সাইডে ভিতরে মনে কর যে কালো, বাট চারি সাইডে আছে হোয়াইট, মানে এয়ার ফ্লুইড লেভেল পাই, এটা লাং অ্যাপসিসে। আর টিবিতে, মিলিয়ারি টিবিতে বলছিলাম
তোর ওই যে মাল্টিপল গমের দানা বা মিলেট লাইক অ্যাপিয়ারেন্স পাই। আর হাইডোনিমোথোরাক্স ওই যে সোজা একটা লাইন পাই, উপরে আসছে তোর নিমোথোরাক্স, নিচে পানি জমছে, সো এটা আসছে কি হাইপার ডেন্স শ্যাডো পাই, যেটাকে আমরা বলি হাইডোনিমোথোরাক্স। যেই যে উপরে নিমোথোরাক্স, তার ট্রান্সভার্স নিচেই তোর আছে প্লুরাল ইফিউশন পাচ্ছি। আর কার্ডিওমেগালি তো বলছি, হার্ট এমনি বড় হয়ে গেছে, যে ট্রান্সভার ডায়ামিটার অফ দ্য হার্টটা কী হয়, হাফ অফ দ্য ডায়ামিটার অফ দ্য চেস্ট থেকে বড় হয়ে গেছে। শেষ। টপ বুট শেপ হার্ট, রিকেটস হার্টের এক্স রে প্লাস ওই যে তোর কাপিং, ফ্রাইং, ওয়াইডেনিং মেটাফাইসিস হয়। থ্যালাসেমিয়া মাথার এক্স রে, ওই চুল যেমন থাকে খাড়া খাড়া চুল, ওরকম খাড়া খাড়া এক্স রেতে দেখা যায়, সেইটা থ্যালাসেমিয়া। সো এই তো একটা গ্লান্স আমাদের এক্স রেতে। তাহলে এইটা একটু মাথায় রাখিস, আমাদের এক্স রে থেকে এই কথাগুলো মনে রাখতে পারলেই হচ্ছে। যদি কোনো কারেকশন থেকে একটু জানাস।